করছেন না বলছেন সেইটার উপর আমাদের পূর্ণ আস্থা নেই। কারণ হচ্ছে যে তার জন্যই তো আমরা আলাদাভাবে দাখিল করছি। আস্থা নেই মানে হচ্ছে স্কুল সার্ভিস কমিশন তো স্টেট গভর্নমেন্টেরই একটা সংস্থা, স্বশাসিত সংস্থা। তাহলে স্বশাসিত সংস্থা স্কুল সার্ভিস কমিশন যদি তাদের ওএমআর স্ক্যান করে কারা যোগ্য অযোগ্য পুরো লিস্ট কোর্টের কাছে দিয়ে দিত, তাহলে কিন্তু আজকে রায়টা এইরকম হতো না। আমাদের ধারণা যে যোগ্য অযোগ্য লিস্টটা হলে আজকে এই রায়টা হতো না। যেহেতু হয়নি, সেই জন্য আমরা স্কুল সার্ভিস কমিশনের কাছে আমাদের দাবি থাকবে, সেটা যে কোনোভাবে আমরা ডেপুটেশন হোক বা আমরা পরবর্তী পদক্ষেপ স্থির। হ্যালো বন্ধুরা, আমি সোমনাথ, আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল। আজকের যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, তাহলে আপনারা জানেন যে আজকে সুপ্রিম কোর্টে কিন্তু এই 26,000 চাকরিহারা শিক্ষকদের কেসটি উঠেছিল। এই একটি আলোড়ন জাগানো যে কেসটি, যা গত সোমবারে আমাদের মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল যে 26,000 শিক্ষকের চাকরিটি তখন বাতিল হয়ে গেছিল। প্রায় 100 রকম দুর্নীতি হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায়। সেই জন্যই কিন্তু তারা যারা সত্যিকারের যোগ্য এবং অযোগ্যদের মিলেমিশে একাকার হয়ে যাওয়ায় তারা যোগ্যদের আর বাঁচতে পারেনি। সেই কারণেই তারা কিন্তু এই নিয়োগ পদ্ধতিটি বাতিল করে দিয়েছিল। সে কারণে যারা যোগ্য ছিল তারা কিন্তু সত্যি বঞ্চিত হয়েছিল এবং অযোগ্যদের জন্য আজকে তারা চাকরিহারা হয়ে গেল। এর পিছনেও কিন্তু অনেক রহস্য লুকিয়ে আছে। এসএসসির কাছে কিন্তু হাইকোর্ট থেকে বহুবার বলা হয়েছিল যে যোগ্য অযোগ্যদের একটি সার্টিফাইড কপি যেন এসএসসি জমা দেয়, কিন্তু এসএসসি তখন বহুবার সেই আবেদনটি বা কোর্টে সেই অর্ডারটি যে কারণেই হোক তারা সেটি মানেনি এবং তারা একটি সংখ্যা শুধুমাত্র তুলে ধরেছিল। তারা বলেছিল যে 5,500 থেকে 5,500 যোগ্য অযোগ্য ব্যক্তি আছেন, অর্থাৎ মনে করা যায় বা ধরে নেওয়া যেতে পারে বাদ বাকি সবাই যোগ্য। কিন্তু তারা যারা আছেন তারা কি আদৌ যোগ্য, সেইটি কিন্তু হলফনামা আকারে এসএসসি কিন্তু জমা দিতে চায়নি বা তারা দিতে পারেনি। সেই কিছুদিন আগে এসএসসি চেয়ারম্যানও বলে দিয়েছেন যে এরকমভাবে কিন্তু সার্টিফাইড কপিটি জমা দেওয়া সম্ভব নয়। আমরা যদি বলে থাকি যে অযোগ্য আছে 5,000 থেকে 5,500, তাহলে আপনাদের ধরে নিতে হবে বাদ বাকি সবাই যোগ্য। কেন ধরে নেওয়ার কথাটি আসবে কেন? এসএসসি তো মূল নিয়োগকর্তা, তাদের কাছে ওএমআর শিট থাকার কথা। সেই ওএমআর শিট ধরে তারা বিচার করবে যে কারা যোগ্য কারা অযোগ্য। কিন্তু দুঃখের বিষয় হলো কি জানেন, এই স্কুল সার্ভিস কমিশন তারা যে তাদের নিয়মটি ছিল সেই নিয়মটি 2016 সালে কিন্তু পরিবর্তন করে 1 বছর তারা মাত্র ওএমআর শিটটি সংরক্ষণ করেছেন এবং তারপর ওএমআর শিটটি নষ্ট করে দিয়েছেন। শুধু তাই নয়, এক্ষেত্রে আরও বলা যায় যে তারা ওএমআর শিটটি যেরকম নষ্ট করে দিয়েছেন, তার সঙ্গে যে ধরুন নাসাকে যারা যে অর্ডারটি দিয়েছেন সেই অর্ডারটিও কিন্তু কোনো টেন্ডারে ওপেন টেন্ডারের মাধ্যমে দেওয়া হয়নি, গোপনভাবে তাদের টেন্ডার করা হয়েছে। সে কথা আমি বাদই দিলাম। আবার নাসাও আবার সেই টেন্ডারের কাজ না করে তারা আবার আরেকটি সংস্থাকে দিয়ে তারা কিন্তু সেই মার্কশিটটি বা ওএমআর শিটটি পুনর্মূল্যায়ন করেছে। কিন্তু এখন কোর্টে যখন এসএসসি চেয়ারম্যানকে বলা হয় আপনি কি অমুক সংস্থাকে চেনেন যারা আপনাদের এই পুনর্মূল্যায়ন করেছেন, এসএসসি চেয়ারম্যান বলেছেন যে না, তিনি পুরোপুরি অস্বীকার করে গেছেন এবং তিনি বলেছেন আমি জানি না ওই কোনো সংস্থা আছে, আমরা নাসাকে দিয়েছি, এটুকুই তিনি বলতে পেরেছেন। কিন্তু নাসা তাদের আবার থার্ড একজন কোম্পানিকে তারা দিয়ে তারা কিন্তু পুনর্মূল্যায়ন করেছেন। এক্ষেত্রেও যদি আমি সেটা বাদ দিই, কিন্তু তাও বলা যেতে পারে সেখান থেকে, অর্থাৎ ওই কোম্পানি থেকে বা নাইসা থেকে যে আপনার কপিটি অর্থাৎ স্ক্যান কপিটি তারা পেয়েছে, দুর্ভাগ্যের বিষয় এটুকু বলতে হচ্ছে যে এসএসসি সেই স্ক্যান কপিটিও কিন্তু অর্থাৎ মিরর যে আপনার ডকুমেন্টস যে কম্পিউটারে সেভ করে তারাও সেটা রাখেনি, অর্থাৎ সেই স্ক্যান কপিটিও কিন্তু তারা নষ্ট করে দিয়েছে। অর্থাৎ কোনো রকম যে যোগ্য এবং অযোগ্য যে বিচার করার যে বেসিক যে জায়গাটা, সেই জায়গাটাই কিন্তু নষ্ট হয়ে গেছে। তাও সত্ত্বেও কিন্তু কোর্ট বারবার এসএসসিকে সুযোগ দিয়েছে যে আপনারা বলুন, কিন্তু তারা সেই কথা বলেনি এবং বহুবার সেই দিনের পর দিন সেই সময় নষ্ট হয়ে যাওয়ার পরে আজকে কিন্তু এই রায়টি হাইকোর্ট থেকে দিতে বাধ্য হয়েছে। এরপরে আসি আজকের দিনে যে সুপ্রিম কোর্টের কথা। এই সুপ্রিম কোর্টে কিন্তু আজকে চাকরিহারারা কিন্তু তাদের কোনো দোষ নেই। আমি প্রথম থেকেই বলি, যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের কোনো রকম কিন্তু কোনো দোষ নেই। তারা যেরকমভাবে পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে মেধার বলে তারা চাকরি পেয়েছে। সমস্যা বেড়েছে কোথায় জানেন? যারা ওএমআর শিটে কারচুপি করেছে এবং র্যাঙ্ক জাম্পিং করেছে এবং যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, এরকম নানানভাবে 17 রকমভাবে হাইকোর্ট বলেছে যে 17 রকমভাবে দুর্নীতি হয়েছে, সেইভাবে কিন্তু চাকরি, এদের জন্যই কিন্তু আজকে যেই যারা যোগ্য প্রার্থী তারা কিন্তু আজকে চাকরিটি তাদের চলে গেল বা সব আজকের সংসারে তাদের সমস্যার কিন্তু পাহাড়ে তারা অতল
তলে তলিয়ে যাচ্ছে। এক্ষেত্রে বলা যেতে পারে সুপ্রিম কোর্ট আজকে যখন বিচার এই প্রক্রিয়াটি করতে গেছে তখন সুপ্রিম কোর্টের কাছে প্রথম যে বাধাটি এসেছে তা হলো যে যখন এসএসসিকে জিজ্ঞেস করা হয়েছে আপনাদের কাছে কি ওএমআর শিট আছে, তারা বলছে যে আমাদের কাছে ওএমআর শিট নেই, আপনারা সেটা এক বছর হলে নষ্ট করে ফেলেছি। এছাড়াও যে তাদের কাছে যে মিরর যে আপনার স্ক্যান কপি, অর্থাৎ সেই স্ক্যান কপিটি তো আপনাদের কাছে আছে, তখন তারা বলছে স্ক্যান কপিও আমাদের কাছে নেই। তাহলে আপনারা কিসের ভিত্তিতে আপনারা তাদের যোগ্য অযোগ্য প্রমাণ করবেন? তখন এসএসসি কিন্তু বলতে বাধ্য হয়েছে যে হ্যাঁ আমাদের কাছে অন্য পন্থা আছে, আমরা অন্যভাবে কিন্তু এই যোগ্য অযোগ্য থেকে পরবর্তী যে শুনানির ডেট আগামী সোমবার পড়েছে সেই সোমবারের মধ্যে আমরা কিন্তু আপনাকে যোগ্য অযোগ্য কে আছে আপনারা। তাহলে আমাদের কথা হলো যে আপনারা যদি যোগ্য অযোগ্য যদি নির্বাচনই করতে পারেন তাহলে আপনি এত সময় নিলেন কেন? আপনারা তো সেই হাইকোর্টে যে ডিভিশন বেঞ্চে যখন আপনাদের কাছে চেয়েছিল তখনই আপনারা সার্টিফাইড কপি দিয়ে দিতে পারতেন। তাহলে কিন্তু এই সমস্যা আজকে এই 26,000 যারা চাকরি হারা হয়ে গেল তাদের কিন্তু এই সমস্যা, ওদের মধ্যে থেকে যারা যোগ্য আছেন তাদের কিন্তু আজকের এই সমস্যা হতো না। তা যাই হোক, এসএসসির বলে দেওয়া হয়েছে, এসএসসি কিন্তু বলেছে যে আগামী যে শুনানি আছে সেই শুনানির মধ্যে তারা যোগ্য অযোগ্যের যে লিস্টটি হয়তো দিয়ে দিতে পারবে। দেখা যাক এসএসসি এখন কতটা কি করে। তবে চাকরিহারারা যে আজকে আশায় ওখানে সুপ্রিম কোর্টে তারা দরবার করেছিল এবং সরকার থেকে এবং এসএসসি থেকে যে আশায় গিয়েছিলেন যে স্টে অর্ডার পাবে হয়তো, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এই দুর্নীতি দেখে আর স্টে অর্ডার এখন অবধি দেয়নি। তারা শুধুমাত্র একটি যে সমগ্র 257টি যে পাতা যে অর্ডারটি পুরো ছত্রে ছত্রে যে তারা বিস্তারিত আলোচনা করেছে তার মধ্যে একটি অর্ডার ছিল যে সুপার নিউমেরিক পোস্ট, অর্থাৎ যেখানে দেখা গেছে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিগ্রস্ত ক্যান্ডিডেটদের রাখার জন্য কিন্তু মন্ত্রিসভা থেকে আবার একটি নতুন প্রস্তাব গৃহীত করা হয়েছে এবং তাদের জন্য একটি অতিরিক্ত নিয়োগ বা অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি করা হয়েছে। এবং হাইকোর্ট থেকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কিন্তু বলে দিয়েছে যে কেন মন্ত্রিসভা এইভাবে যে আবার নতুনভাবে এই অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি করলো তা কিন্তু সিবিআইকে তারা তদন্ত করে ভার দিয়েছে এবং সিবিআই যদি প্রয়োজন মনে করে তাদের কিন্তু এই হেফাজতে নিয়ে কিন্তু তদন্ত করতে হবে। শুধুমাত্র এই অংশটুকুকে আজকের সুপ্রিম কোর্ট কিন্তু স্টে অর্ডার দিয়েছে, অর্থাৎ সিবিআই এই আগামী এক সপ্তাহের জন্য স্টে হবে, তখন আবার এক সপ্তাহ পরে কিন্তু আবার এই যে অর্ডারটি তারও কিন্তু আলোচনা হবে বা তারও ব্যাপারে শুনানি হবে যে স্টেডি থাকবে কি থাকবে না। তো এই অর্থাৎ এই এক সপ্তাহ যে যারা এই অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি করেছেন তাদের হয়তো এই কোনো রকম এক সপ্তাহ কোনো সমস্যা হবে না, তারপরে কিন্তু আবার নতুন করে হিয়ারিং হবে, হিয়ারিংয়ে ব্যাপারটি আলোচনা করা হবে এবং প্রধান বিচারপতি এবং অন্যান্য আরও যে দুজন বিচারপতি মহাশয় আছেন তারা হয়তো আরও ব্যাপারটি নিয়ে আরও ডিপলি চিন্তাভাবনা করবেন, আরও তথ্য সংগ্রহ করবেন, করে হয়তো আগামী যে সোমবার আছে সেই সোমবারে যে ডেটটি নির্দিষ্ট করা হয়েছে সেই ডেটে কিন্তু আবার তারা এই ব্যাপারে বিচার করবেন বলে আমরা আশা প্রকাশ করছি। অর্থাৎ বন্ধুরা, এই সুপ্রিম কোর্টে কিন্তু আজকে কোনো রকম স্টে অর্ডার দেওয়া হয়নি, শুধুমাত্র সুপার নিউমেরিক পোস্টের ক্ষেত্রে যে সিবিআই তদন্ত করার কথা বলা হয়েছিল এবং প্রয়োজনে তাদের হেফাজতে নেওয়ার কথা বলা হয়েছিল, শুধু সেই অংশটুকুর উপরেই কিন্তু আজকে স্টে অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট। এটি মোদ্দা কথা। এছাড়াও সুপ্রিম কোর্ট থেকে একটি কথা কিন্তু পিটিশনারদের উদ্দেশ্যে বলা হয়েছে যে কোনো একটি কোর্ট, সে হাইকোর্টই হোক, ডিভিশন বেঞ্চ বা সিঙ্গেল বেঞ্চ, যে কোনো কোর্টই হোক না কেন, কোনো কোর্ট যদি মানে এরকম একটি এত বড় একটি ঘটনা যেখানে 25,000 জনের চাকরি চলে যাচ্ছে, সেক্ষেত্রে যদি কোনো তথ্য প্রমাণ যদি কোর্টের কাছে না থাকে কোনো কোর্টই এরকম একটি বড় অর্ডার দিতে পারে না। অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে এটি মনে করা হয়েছে যে এর পিছনে, অর্থাৎ ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে তার পিছনে কিন্তু একটি যথেষ্ট তথ্য প্রমাণ ডিভিশন বেঞ্চের কাছে রয়েছে, সেই কারণেই হয়তো এত বড় একটি অর্ডার সেই ডিভিশন বেঞ্চ থেকে দিতে তারা বাধ্য হয়েছে। নতুবা কোনো বিচারকই চান না যে 25,000 ফ্যামিলি অনাথ হয়ে যাক, 25,000 ফ্যামিলি অনাহারে মরুক বা তাদের চাকরি চলে যায়, এটি কোনো বিচারকই চাইতে পারেন না। একটা বড় সমস্যা বা বড় দুর্নীতি হওয়ার জন্যই আজকে বিচারকরা কিন্তু এই অর্ডারটি দিতে বাধ্য হয়েছেন বলেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু তার মন্তব্যে তিনি জানিয়েছেন। আরেকটি রায় এখানে একটি কথা ওখানে উঠেছে সুপ্রিম কোর্টে, সেটিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। যারা চাকরিহারা আছেন তাদের যে আইনজীবী ছিলেন তিনি কিন্তু বলেছেন যে মহামান্য প্রধান বিচারপতি এবং সহ যে বেঞ্চ আছেন তাদের কাছে যে এদের তো ভোটের ডিউটিও এসেছে, সেই কারণে সেই দিক দিয়ে লক্ষ্য রেখে অন্তত এই অর্ডারটিকে স্টে করা হোক, কিন্তু প্রধান বিচারপতি কিন্তু সেই দিকেও লক্ষ্য রেখে এই অর্ডারটিকে স্টে করেননি। এছাড়াও তারা বলেছে যে তাদের যে নিয়োগটি সেটি কিন্তু হাইকোর্ট থেকে দেওয়া হয়নি, দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ, অতএব হাইকোর্ট এই তাদের চাকরি বাতিল করতে পারে না বলেও কিন্তু তারা জানিয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এই কথা শোনার পরেও কিন্তু তাদের অর্ডারে এখন অবধি কোনো স্টে দেননি।
সবচেয়ে যেটি বলার কথা যে স্কুল সার্ভিস কমিশন কিন্তু এই ক্ষেত্রে এখন গিয়ে বলছে যে হ্যাঁ আমরা যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের কিন্তু আলাদা করতে প্রস্তুত এবং আমরা সার্টিফাইড কপি হয়তো তারা দিয়ে দেওয়ার জন্য অঙ্গীকার করেছে, কিন্তু এই কথাটি কিন্তু তারা হাইকোর্টে বলতে পারতো। হাইকোর্টে বললে কিন্তু এই সমস্যাটি এত বড় একটি সমস্যার সৃষ্টি হতো না বলেই আমরা মনে করি। আজকের একবার ভেবে দেখার কথা যে এই সব যারা সত্যিকারের যোগ্য চাকরি প্রার্থী আছেন তারা আজকে যারা অন্যায়ভাবে পেয়েছেন তাদের কথা আমি বলছি না, যারা র্যাঙ্ক জ্যাম করেছেন বা যারা সাদা খাতা জমা দিয়েছেন বা যারা ওয়েমার্কশিট ম্যানিপুলেটেড করে নাম্বার বাড়িয়েছেন তাদের আমি বলছি না, কিন্তু যারা সত্যিকারের যোগ্য চাকরি প্রার্থী আছেন তাদের আজকে সত্যি খুব অসহায় অবস্থা। তারা কিন্তু তাদের সত্যি মেধা থাকা সত্ত্বেও আজকে তারা কিন্তু একটি চরম হেনস্থার শিকার হচ্ছেন, এটা কিন্তু বলা যেতেই পারে। যদি এসএসসি চেয়ারম্যান, আমি বারবার আগের ভিডিওতে আপনাদের বলেছি যে এসএসসি চেয়ারম্যান সাহেব যদি এখনও যদি তাদের সেই এটি দিয়ে দেন, অর্থাৎ অঙ্গীকারপত্রটি দিয়ে দেন, সার্টিফাইড কপিটি দিয়ে দেন যে কারা যোগ্য এবং কারা অযোগ্য, কোনো রকমভাবে তাদের কাছে যদি কোনো সিট থাকে, যদি বলা হচ্ছে যে মিরর ওয়েমার্কশিটটিও তারা নষ্ট করে ফেলেছে, যদি তাদের কাছে কোনো রকম সিট থেকে থাকে বা যদি যোগ্য অযোগ্য বিচার করার কোনো রকম পদ্ধতি তাদের কাছে থেকে থাকে, তারা অতি অবশ্যই যেন সুপ্রিম কোর্টকে এই সার্টিফাইড কপিটি দিয়ে দেন যে এই যে 25,000-এর মধ্যে সত্যিকারের যারা মেধার ভিত্তিতে কতজন চাকরি পেয়েছে এবং যারা অযোগ্য তারা কতজন এক্সট্রাভাবে চাকরি পেয়েছে, এই তথ্যটি যদি সুপ্রিম কোর্ট দিয়ে দেয় তাহলে যারা প্রকৃত যোগ্য আছেন তাদের কিন্তু একটি সুরাহা হবে, তাদের একটি চিন্তা দূর হয়ে যাবে, তারা ভবিষ্যতে আবার তাদের চাকরিটি পুনরায় ফিরে পাবেন। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সুপ্রিম কোর্ট থেকে আজকে স্বস্তির নিঃশ্বাসটি হয়তো তারা পেলেন না, কিন্তু পরবর্তী সোমবারে আবার সুপ্রিম কোর্ট যে শুনানিটি রেখেছে সেই শুনানির সময় যদি এসএসসি এই যে তাদের যোগ্য অযোগ্যের যদি সার্টিফাইড কপিটি যদি সুপ্রিম কোর্টে জমা করেন, আশা করা যায় যে সুপ্রিম কোর্ট থেকে একটি ইতিবাচক রায় হবে এবং এই যারা যোগ্য আছেন তাদের অবশ্যই তারা তাদের পুরনো চাকরিটি ফিরে পাবেন এবং তাদের এই ক্ষেত্রে কোনো রকম আর অসুবিধা হওয়ার কথা নয়। এ প্রসঙ্গে আপনাদের আরও বলে থাকি যে আমাদের এই ভিডিওটি হয়তো আজকে একটু লম্বা হয়ে যাচ্ছে, তাহলেও কিছু কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরা খুব প্রয়োজন মনে করছিলাম, সেই কারণেই আজকে এই ভিডিওটি সম্পূর্ণ কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করলাম। এছাড়াও একজন আইনজীবীর মতামত আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা শেষ পর্যন্ত কিন্তু আমাদের এই ভিডিওটি দেখবেন, আশা করি এই সম্বন্ধে আপনাদের ধারণাটি স্পষ্ট হয়ে যাবে এবং আশা করি আমাদের এই ভিডিওটি শেষ করব যাতে এসএসসি আগামী যে সোমবার যে শুনানিটি আছে সেই শুনানির সময় যেন তারা যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের সার্টিফাইড কপিটি অন্তত সুপ্রিম কোর্টের সামনে জমা দেন এবং অগণিত যারা যোগ্য মেধাবী চাকরি প্রার্থী আছেন বা চাকরিজীবী যা চাকরি করছিলেন তাদের যেন চাকরিটি আবার সুরক্ষিত করেন। এই কথা বলে আজকে আমাদের ভিডিওটি শেষ করব। আপনাদের মহামূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। গত সোমবার হাইকোর্টের নির্দেশে প্রায় 26,000 চাকরি বাতিল হয় এবং 2016 পুরো প্যানেলে বাতিল করে দেয় হাইকোর্ট। এবার সেই নির্দেশে আপাতত বহাল থাকলো সুপ্রিম কোর্টে, শুধু অতিরিক্ত শূন্য পদ নিয়ে সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ। আগামী সোমবার পর্যন্ত এই স্থগিতাদেশ সর্বোচ্চ আদালতের। রাজ্য সরকার তাদের মতন করে তারা কি বলছেন না বলছেন সেইটার উপর আমাদের পূর্ণ আস্থা নেই। কারণ হচ্ছে যে তার জন্যই তো আমরা আলাদাভাবে দাখিল করছি। আস্থা নেই মানে হচ্ছে স্কুল সার্ভিস কমিশন তো স্টেট গভর্নমেন্টেরই একটা সংস্থা, স্বশাসিত সংস্থা। তাহলে স্বশাসিত সংস্থা স্কুল সার্ভিস কমিশন যদি তাদের ওএমআরএ স্ক্যান করে তারা যোগ্য অযোগ্য পুরো লিস্ট কোর্টের কাছে দিয়ে দিত তাহলে কিন্তু আজকে রায়টা এইরকম হতো না। আমাদের ধারণা যে যোগ্য অযোগ্য লিস্টটা হলে আজকে এই রায়টা হতো না, যেহেতু হয়নি সেই জন্য আমরা স্কুল সার্ভিস কমিশনের কাছে আমাদের দাবি থাকবে সেটা যে কোনোভাবে আমরা ডেপুটেশন হোক বা আমরা পরবর্তী পদক্ষেপ স্থির করব। এখন আমরা স্থির করিনি, আমরা আলোচনার মাধ্যমে আমরা স্থির করব পরবর্তী পদক্ষেপ কী হবে। মূলত আমাদের একটাই লক্ষ্য, যারা আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা যেন আইনের মাধ্যমে সুপ্রিম কোর্টে আমরা সমহিমায় আবার কাজে পুনর্বহাল থাকতে পারি, তার সুবিচার পাই, তার জন্যই আমরা সুপ্রিম কোর্টের কাছে আপিল করেছি। 26,000 চাকরি বাতিলের নির্দেশ আপাতত সুপ্রিম কোর্টে বহাল থাকলো, শুধু অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত। আগামী সোমবার পর্যন্ত অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দেওয়া হলো। প্যানেলে না থেকেও চাকরি করছে, এটা বিশাল দুর্নীতি বলল সুপ্রিম কোর্ট। নষ্ট করে দেওয়া হয়েছে সমস্ত ওয়েমার্কশিট। কিভাবে যোগ্য অযোগ্যদের আলাদা, কিভাবে যোগ্য অযোগ্যদের আলাদা করা যাবে প্রশ্ন দেশের প্রধান বিচারপতির। দুর্নীতির সুবিধাভোগী কারা সেটা খুঁজে বের করতে হবে।
সিদ্ধান্ত। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের একটি অংশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ। সৌভিক মজুমদার আমাদের সঙ্গে বলতে সরাসরি রয়েছে। সৌভিক, তোমার থেকে আরো একবার জানতে চাইবো আজ আদালতে ঠিক কি হলো। প্রথমত আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে কলকাতা হাইকোর্টের রায়ের একটি নির্দিষ্ট অংশের ওপর আগামী সোমবার পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এখন রায়ের এই অংশে বলা হয়েছিল যে ক্যাবিনেটের সিদ্ধান্তে এই অতিরিক্ত শূন্যপদ বা সুপার নিউমারারি পোস্ট তৈরি করা হয়েছিল সেই বিষয়ে সিবিআইকে তদন্তভার দেওয়া হলো এবং সিবিআই প্রয়োজন বোধ করলে যে কাউকে হেফাজতে নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে পারবে। রায়ের শুধুমাত্র এই অংশের ওপর আগামী সোমবার পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং ক্যাবিনেটের সঙ্গে যারা যুক্ত সেই ব্যক্তিদের কারোর বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ সিবিআই করতে পারবে না, এই মর্মে এই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। বারবার বলেছেন যে ওএমআর শিট সেগুলো তো ডিস্ট্রয় করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন প্রথমে ফিজিক্যাল কপি সেটা ডিস্ট্রয় করেছেন, তারপরে তার ডিজিটাল কপি সেটাও ডিস্ট্রয় করেছেন। সিবিআই যে ডিজিটাল কপি নাইসার একজন কর্তা পঙ্কজ বনসালের বাড়ি থেকে উদ্ধার করেছিল সেটা 65B সার্টিফিকেট দিয়ে সেটা বোঝা গেছিল যে সেটা অ্যাডমিসেবল এবং তার জেনুইনিটি থেকে বোঝা যায় যে ওএমআর শিটের ম্যানিপুলেশন আছে। আর শুধুমাত্র এখানে ওএমআর শিটের ম্যানিপুলেশনই একমাত্র ইস্যু নয়, এর বাইরে যেমন ধরুন নন লিস্টেড ক্যান্ডিডেট তাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া আছে, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল সেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া আছে, যেমন রেশিও ভায়োলেশন আছে, রিজার্ভেশন পলিসি সেটা মেনটেন না করা আছে, ফলে বিভিন্ন ইস্যু আছে। এবং এই যে নিয়োগের যে আইন সেই আইনের প্রতিটি ধাপে নিয়ম ভঙ্গ হয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই সেখানে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট সেটা নন সেপারেবল হয়ে গেছে। ফলে এই প্রধান বিচারপতির জাজমেন্ট আছে 2021 সালে যে সেখানে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট যদি নন সেপারেবল হয় তাহলে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যায়। এক্ষেত্রে এক্স্যাক্টলি সেটাই ঘটেছে, টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট নন সেপারেবল। তার কারণ অত্যন্ত পরিষ্কার যে টেন্টেড ক্যান্ডিডেট আপনি সেপারেট করবেন কিভাবে? যদি ওএমআর শিটের ম্যানিপুলেশন থেকে থাকে তাহলে টেন্টেড ক্যান্ডিডেট কখনোই আপনাকে সেপারেবল করাই যাবে না, কারণ সেখানে রেশিও ভায়োলেশন হবে। রেশিও ভায়োলেশন হলে রিজার্ভেশন পলিসি মেনটেন হবে না, রিজার্ভেশন পলিসি মেনটেন না হলে ক্যাটাগরিজেশন সঠিকভাবে হবে না। ফলে যে নিয়োগের যে আইন সেই আইনের প্রতিটি ধাপে নিয়ম ভঙ্গ হবে। এখন নিয়োগের যে আইন সেই নিয়োগের আইন যদি প্রতিটি ধাপে যদি সেটা ভঙ্গ হয় খুব স্বাভাবিকভাবে সেই নিয়োগ প্রক্রিয়া থাকতে পারে না। কোন বেসিসে এসএসসি আজকে দাবি করলো কোর্টের মধ্যে যে তারা সেগ্রিগেট করতে পারবে? সেকেন্ডারি ডাটা তারা গল্প দিচ্ছেন নাকি? দেখুন, সেকেন্ডারি ডাটা যেটা পঙ্কজ বনসালের বাড়ি থেকে উদ্ধার হয়েছে সেটা সেই আর্গুমেন্ট দেওয়ার চেষ্টা করেছিল যে ওটা 65B সার্টিফিকেট দিয়েছেন, সেটা সেকেন্ডারি ডাটা। অবভিয়াসলি আমরা বলছি যে ওটা সেকেন্ডারি না, ওটাই প্রাইমারি ডাটা। তার কারণ হচ্ছে যে সেটা 65B সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেটা অ্যাডমিসেবল হয়েছে। এবং শুধু কেন বলছি, কারণ ওএমআর শিট মানে কি? ওএমআর শিট হচ্ছে অপটিক্যাল মার্ক রেকগনিশন, সেখানে ফার্স্ট ডাটাটা স্টোরডই হয় অ্যাজ এ ডিজিটাল ফুটপ্রিন্ট হিসেবে, ফলে সেটাই প্রাইমারি এভিডেন্স হয়ে যায়। এখন তার দুটো কপি করা হয়েছিল, একটা যারা ওই মূল্যায়ন করছিলেন তারা নিয়ে গেছিলেন, একটা এসএসসি কে দেওয়া হয়েছিল। এসএসসি এই করাপশন করবে বলে সে নিজের ডিজিটাল ডাটাটা নষ্ট করে দিয়েছে। আর এসএসসি যে ট্যাবুলার চার্টটা দিয়েছিলেন সেই ট্যাবুলার চার্টটা কিন্তু সম্পূর্ণ নয়। কেন সম্পূর্ণ নয়? তার কারণ ওই ট্যাবুলার চার্ট দেওয়ার পরে আমরা তথ্য দিয়ে দেখিয়েছি যে এর বাইরেও বিভিন্ন ম্যানিপুলেশন রয়েছে। এসএসসি তো আজকে বললো যে তারা সেগ্রিগেট করতে পারবে, তো আপনারা কেন আশ্বস্ত হতে পারছেন? দেখুন, এসএসসি তো অনেক কথাই বলেছে, তার কারণ হচ্ছে যে সেগ্রিগেট করা এই কারণেই সম্ভব হচ্ছে না কারণ ওএমআর আপনার কাছে তো ফিজিক্যাল কপি নেই, আপনার কাছে ডিজিটাল কপিও নেই। বিং এ রেকমেন্ডেটরি অথরিটি, আপনি আর্টিকেল 12 অথরিটির কাছে কিছুই ডাটা নেই। তার থেকেও বড় কথা, যে কোম্পানিকে আপনারা দায়িত্ব দিয়েছিলেন নাইসা, সে আবার একটা থার্ড এজেন্সিকে টাটা স্ক্যানটেক বলে একটা কোম্পানিকে সে দায়িত্ব দিয়েছিল। এসএসসির প্রিমিসেসের মধ্যে একটা থার্ড এজেন্সি চলে এলো। এসএসসির চেয়ারম্যানকে যখন মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি সাব্বারাজদের বেঞ্চ, বিশেষ করে মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এসএসসি চেয়ারম্যানকে জিজ্ঞাসা করেছেন যে এই সংস্থার নাম কি আপনি শুনেছেন? তিনি পুরো আকাশ থেকে পড়ে বলছেন না, টাটা স্ক্যানটেক নামক একটি সংস্থা সে ওএমআর শিটের মূল্যায়ন করলো, তার নামই শুনেননি এসএসসি চেয়ারম্যান, অথচ তিনি বলছেন এই নিয়োগ বৈধ। কিভাবে সম্ভব? রাজ্য সরকার তো এটা বললো, সিবিআই বলেছিল কি 8000 তারা আইডেন্টিফাই করতে পেরেছে ইলিগালি যারা করেছে, তো সেটা তারা কোথা থেকে আইডেন্টিফাই করবে? এসএসসি যেটা সিবিআই এর দেওয়া যে ডাটা, যেটা পঙ্কজ বনসালের বাড়ি থেকে যে ওএমআর শিট 3টে হার্ড ডিস্ক উদ্ধার হয়েছিল তার উপর ভিত্তি করে একটা ট্যাবুলার চার্ট করেছিল ওএমআর ইস্যু, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, এই ইস্যুগুলোকে যেটা
কোর্ট বলে দিয়েছিল, সিবিআই যে তথ্য দিয়েছিল তার উপর ভিত্তি করে তারা আইডেন্টিফাই করেছে। এখন 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 যদি এটা দেখা যায় যে নিয়োগকারী সংস্থা, যে আর্টিকেল 12 অথরিটি সে নিয়োগ করছে, তার নিয়োগের যে নথি, সেই নথিই নেই। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একটা নিয়োগকারী সংস্থা তার নথি নেই। আজকে আদালতে, সুপ্রিম কোর্টে আজকে ধরুন যখন হিয়ারিং এর পর্যায়ে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছিলাম, ওখানে দাঁড়িয়ে আর্গুমেন্ট করতে অবাক হয়ে যাচ্ছিলাম যে যারা তারা তথ্য দিচ্ছে তারা বলছে আমরা একটা ট্যাবুলার চার্ট দিয়েছি, কিন্তু এখনো তারা স্বীকার করছে না যে সেই ট্যাবুলার চার্ট সম্পূর্ণ নয়। সেই ট্যাবুলার চার্ট দেওয়ার পরে আমরা দেখিয়েছি তথ্য দিয়ে যে এর বাইরেও আরো ম্যানিপুলেশন রয়েছে। যেমন ধরুন যত ভ্যাকেন্সি তার থেকে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। কখনো হতে পারে যে যত ভ্যাকেন্সি, ডিক্লেয়ার ভ্যাকেন্সি তার থেকে বেশি অ্যাপয়েন্টমেন্ট পেতে পারে? কখনোই হতে পারে না। 24,004 নিয়োগ প্রক্রিয়া মিলিয়ে 24,640টি ভ্যাকেন্সি রয়েছে, অথচ 25,753 জন অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছে তাদের এগেনস্টে বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী। আদালতেই সেই তথ্য বোর্ড দিয়েছে। ফলে তাদের মধ্যে প্রথম কথা আর্টিকেল 12 অথরিটিগুলোর মধ্যে কোনো প্রকার যোগ সাজস নেই। তা একজনের তথ্য আর একজন বলছে আমরা রেকমেন্ডেশন লেটার ইস্যু করিনি, আর একজন বলেছে যে না আমরা ওই রেকমেন্ডেশন লেটার পেয়েছি। আপনারা দেখেছেন এই যে বাক কমিটির রিপোর্টে সেই সমস্ত তথ্য উঠে এসছে। ফলে এই যে আর্টিকেল 12 অথরিটিগুলো তাদের যে স্ট্যান্ড, ভিন্ন ভিন্ন স্ট্যান্ড, আসলে এখানে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে। যে দুর্নীতিগুলো ধরা গেছে সেগুলো শুধুমাত্র হিমশৈলের চূড়া মাত্র। খালি চোখেই দেখা যাচ্ছে যে এই পরিমাণ দুর্নীতি, এর বাইরে আর কত দুর্নীতি রয়েছে। দাদা যেটা আপনি বলছেন, রাজ্য সরকার আজকে আমরা দেখলাম তারা আশঙ্কা প্রকাশ করছিলেন কি পয়েন্ট নাম্বার 8 যেটা বলা হয়েছে কি ক্যাবিনেট যারা ইনভলভ ছিলেন তাদেরকে অ্যারেস্ট করে কাস্টাডিতে নিতে পারে সিবিআই, সেটার উপর আজকে স্টে দিয়েছে। যে আশঙ্কাটা প্রকাশ করলো রাজ্য সরকার, তার ভিত্তি আমি মনে করি তার কোনো ভিত্তি থাকার কথা না। দ্বিতীয় কথা, আমি মনে করি এটা তো জানেন অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। ফলে আমি মনে করি আলটিমেট এই স্থগিতাদেশ উঠে যাবে এবং এই যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের সঙ্গে যারা যারা যুক্ত আছেন তাদের প্রত্যেককে কাস্টডিতে যেতে হবে। তার কারণ হচ্ছে এই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনে যদি ক্যাবিনেট মেমোরেন্ডামটা দেখেন এবং আপনার যদি সামান্যতম যুক্তি এবং আইনি বোধ থাকে তাহলে বুঝতে পারবেন যে কেন সেই পোস্ট ক্রিয়েশনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জেলে যাওয়া উচিত। তার কারণ একটাই কারণ যে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল একটি সুপার ক্যাবিনেট ডিসিশন নেওয়া হচ্ছে, সেই ক্যাবিনেট মেমোরেন্ডামে একেবারে কগনিজেন্স নেওয়া হচ্ছে যে প্যানেলটা এক্সপায়ার্ড হয়ে গেছে। ক্যাবিনেট মেমোরেন্ডামে এই কগনিজেন্সও নেওয়া হচ্ছে যে ইললিগালিটিস হয়েছে, অথচ সংবিধানের শপথ নিয়ে সেই ক্যাবিনেট তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল তারা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য বন্দোবস্ত করছে। একটা প্রশ্ন লাস্টে যেটা উঠলো দাদা, কি সেগ্রিগেশনটা যেটা চিফ জাস্টিস চাইছিলেন কি এটা একটা কেসে হয়েছে একটা কেসে হয়নি, এর আগে তিনি উল্লেখ করলেন। আপনার কি মনে হয় এটা সবথেকে বড় প্রশ্ন এটাই আগামীকালও উঠে আসবে বা সোমবার, এই সেগ্রিগেট কিভাবে করা হবে, কারা টেন্টেড কারা নন টেন্টেড? আপনাকে মনে হয় দেখুন এটা একদম সম্পূর্ণভাবে যে সার্ভিস জুরিসপ্রুডেন্স, এটা এস্টাবলিশ সার্ভিস জুরিসপ্রুডেন্স, হ্যাঁ, এবং এই আইন অলরেডি বারবার সুপ্রিম কোর্ট এই কথা বলেছেন নিয়োগের আইন হিসেবে যে যদি টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট নন সেপারেবল হয় তাহলে পুরো নিয়োগ প্রক্রিয়াটি বাতিল হয়ে যায়। এই ক্ষেত্রেও সেটাই হয়েছে যে কে টেন্টেড কে নন টেন্টেড এটা নন সেপারেবল। কেন নন সেপারেবল হয়েছে তার একটাই কারণ যে সরকার, বোর্ড এবং এসএসসি তারা সেটা আইডেন্টিফাই করে দেয়নি। রেদার আমরা শুনেছি যে সরকারের যিনি প্রধান তিনি বলেছেন একজনেরও চাকরি যাবে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এইটা যদি সরকারের স্ট্যান্ড হয় যে একজনেরও চাকরি যাবে না, কেন সাদা কাদা মাস্টার কেন চাকরিতে থাকবে? কেন আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল চাকরি পেতে তার চাকরি থাকবে? কেন নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি থাকবে? যার যে সার্ভিস ম্যাটার সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান রাখে সে কথা কখনো বলতেই পারে না, একেবারে অবৈধ কথা। কিন্তু এই অবৈধ কথা যখন সরকারের প্রধান বলে ফলে সেটা স্ট্রিম লাইন হয়ে একেবারে সরকারের একেবারে নিচে পর্যন্ত সেটা পার্কুলেট হয়। ফলে খুব স্বাভাবিকভাবেই এটা যদি পার্কুলেট হয় সেই স্ট্যান্ডই গ্রহণ করা হয় এবং সেই স্ট্যান্ড গ্রহণ করার ফলে আজকের এই অবস্থা তৈরি হয়েছে। দেখা দিয়েছে এইটাই তো ছিল একটা বড় দাবি যেটা উঠছে বিভিন্ন মহল থেকে এবং যার পরিপ্রেক্ষিতে মামলা হয়েছে যে এবং যোগ্য এবং অযোগ্য এদেরকে কেন আলাদা করা হলো না? অযোগ্যদের চাকরি যাবে ঠিক আছে, কিন্তু যোগ্যদের চাকরি থাকবে না কেন? এখন এই পরিপ্রেক্ষিতে মামলার শুনানি হচ্ছে যে যোগ্য এবং অযোগ্যদের আলাদা কিভাবে করা যাবে। তাতে প্রধান বিচারপতি আজকে যে মন্তব্য করেছেন তার পর্যবেক্ষণে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলছেন যে ওএমআর
ওএমআর সিট যেগুলো সেগুলোকে সব নষ্ট করে দেওয়া হয়েছে। তাহলে যোগ্য অযোগ্য আলাদা করবেন কি করে, এই প্রশ্ন আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তুলেছেন। অর্থাৎ যোগ্য এবং অযোগ্য তাদেরকে আলাদা করতে গেলে যার ভিত্তিতে করতে হবে তার সেটা মূল হচ্ছে ওএমআর সিট, কিন্তু যেহেতু যেগুলো আসল ওএমআর সিট সেগুলো নষ্ট করে ফেলা হয়েছে, তাহলে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রশ্ন যে তাহলে আলাদা করা সম্ভব হবে কি করে, কারণ আসল ওএমআর সিটই তো নেই। এখন প্রধান বিচারপতি যেটা তারপরে আর একটা মন্তব্যে বলেছেন যে এত সংখ্যক চাকরি বাতিল এটা একটা বড় সিদ্ধান্ত, যদি আদালতের কাছে অন্য কোনো উপায় না থাকে তাহলে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। দুর্নীতির সুবিধাভোগী কারা সেটা দেখতে হবে। অর্থাৎ প্রধান বিচারপতি যেটা আছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যেটা বলতে চাইছেন বা যেটা বলছেন তিনি, যে এত অংশের চাকরি বাতিল এটা নিঃসন্দেহে একটা বড় সিদ্ধান্ত, এবং আদালতকে এই ক্ষেত্রে যদি তার আদালতের অন্য কোনো উপায় না থাকে তাহলে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। অর্থাৎ তিনি মনে করছেন যে কলকাতা হাইকোর্টের আর হয়তো অন্য কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার উপায় ছিল না, কলকাতা হাইকোর্টের কাছে এই রাস্তা ছিল না যে অন্য কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া যায়, এবং সেই কারণেই কলকাতা হাইকোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে এবং সকলের চাকরি বাতিল করেছে। অর্থাৎ যদি অন্য কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কলকাতা হাইকোর্টের কাছে থাকতো, যার জন্য কলকাতা হাইকোর্ট যোগ্য অযোগ্যদের নির্ধারণ করে চাকরি বাতিল করতে পারত, সেইটা যেহেতু সম্ভব নয় সেই কারণেই কলকাতা হাইকোর্ট সবার চাকরি বাতিল করেছে। তার কারণ এক্ষেত্রে অন্য সিদ্ধান্ত নেওয়ার অবকাশ ছিল না। তার কারণ যেটা উনি ব্যাখ্যায় বলেছেন যে আসল ওএমআর সিট যেগুলো সেগুলোই যেহেতু নষ্ট করে ফেলা হয়েছে, ফলে যোগ্য অযোগ্যদের আলাদা করে কারা যোগ্য কারা অযোগ্য তাদের আলাদা করা যাচ্ছে না, এবং সেই কারণেই এত বেশি সংখ্যক লোকের চাকরি বাতিল, সেই চাকরি বাতিলের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টকে নিতে হয়েছে, এবং নেওয়ার ক্ষেত্রে যেহেতু কোনোভাবে উপায় ছিল না তাই নিতে হয়েছে। কিন্তু তিনি সেই সঙ্গে সঙ্গে আর একটা প্রশ্ন তুলছেন যে এই দুর্নীতির সুবিধাভোগী কারা তাদের দেখতে হবে। অর্থাৎ এই যে একটা এত বড় দুর্নীতি হলো, এত মানুষের চাকরি গেল, যোগ্যদের চাকরি গেল, অযোগ্যদের চাকরি গেল, কিন্তু এত মানুষের চাকরি যে গেল তার তো এই দুর্নীতির সুবিধাভোগ তো কেউ কেউ করেছেন, ফলে এর পক্ষে লাভবান কারা হলেন, এই দুর্নীতির মূল চক্রী কারা, এদেরকে খুঁজে বের করতে হবে, এটা আজকে প্রধান বিচারপতি বলছেন। অর্থাৎ কলকাতা হাইকোর্ট এইটা দেখার জন্যই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল যে কারা এই চক্রের সঙ্গে যুক্ত, কারা এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল, কারা এই দুর্নীতির সাহায্যে অযোগ্য প্রার্থীদের চাকরি দিয়েছিল, অর্থাৎ এই চক্রটা কিভাবে চলেছিল, কারা এই দুর্নীতির সাহায্যে চাকরি পেয়েছিল, এই সমস্ত যে কলকাতা হাইকোর্টের নির্দেশে ছিল